হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? তো সময়টা আসলে খুবই খারাপ। মানে বাংলার ডাক্তারদের ঘরে ঘরে এখন আর কি দুর্যোগের ঘনঘটা যেটাকে বলে। একদিকে প্রপ জুনিয়র যারা আছে, মেডিকেল স্টুডেন্ট আছে, সবারই প্রপ। তারপরে আবার যারা আমরা পাশ করা ডাক্তার আছি, বিশাল বড় একটা বিসিএস পরীক্ষা আছে, সবাই বিজি। তো এর মধ্য থেকেই তা আপনাদের সাথে মাঝে মাঝে কথা না বললে ভালো লাগে না। তো সেখান থেকে আমরা আজকে ছোট একটা টপিকস আলোচনা করব। এটা ফার্স্ট প্রফেট টপিকস তো বটেই, এটা, কিন্তু এই জিনিসটা সারা জীবন লাগবে। আপনি পোস্ট গ্রাজুয়েশন করেন, সেক্ষেত্রেও লাগবে কার্ডিয়াক আউটপুট কি, কার্ডিয়াক আউটপুট কারা কারা মেনটেন করতেছে, স্ট্রোক ভলিউম কি, তারপরে আপনার এন্ড ডায়াস্টোলিক ভলিউম কি, এন্ড সিস্টোলিক ভলিউম কি, এগুলো কিন্তু সব সময় লাগবে। এটা ফার্স্ট প্রপ থেকে শুরু করে আপনি এফসিপিএস দেন, রেসিডেন্সি দেন, যেটা দেন, এমআরসিপি দেন, এর কোনো মাপ নেই। এটা নিয়ে কোশ্চেন করা হবে। তো চিন্তা করলাম যে একটু আমরা এটা নিয়ে কথা বলি, আর পাশাপাশি একটু দেখি, মোটিভেট হওয়ার চেষ্টা করি। তো প্রথমে কার্ডিয়াক আউটপুট নিয়ে কথা বলি। কার্ডিয়াক আউটপুট মানে হলো 1 মিনিটে মানে আমাদের হার্টটা কতটুকু মোট ব্লাড পাম্প আউট করতেছে। একদম সোজা হিসেব। আগে আমরা বাংলাটাই বুঝি, বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের মাথায় ভালো নক করে এটা, ঠিক আছে। ইংলিশে চিন্তা করতে গেলেই তখন জিনিসটা হজবরল হয়ে যায় আর কি। তো জাস্ট এক কথা মনে রাখবেন যে কার্ডিয়াক আউটপুট জিনিসটা কি। কার্ডিয়াক আউটপুট হলো 1 মিনিটে একটা হার্ট কতটুকু ব্লাড পাম্প করতেছে, একদম সোজা হিসেব। তো এখন তাহলে অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড আউট বা ইজেক্টেড আউট ফ্রম এ হার্ট পার মিনিট ইজ কল্ড কার্ডিয়াক আউটপুট। 1 মিনিটে কতটুকু ব্লাড সে পাম্প করতেছে। তো এই হিসেবটা আমরা কিভাবে পাবো বলেন তো? এই হিসেবটা পাবো হলো একটা কন্ট্রাকশনে হার্ট কতটুকু ব্লাড বের করতেছে, আর 1 মিনিটে কতবার হার্ট এইভাবে কন্ট্রাকশন করতেছে। সোজা হিসেব না একদম। মানে একটা বিট কোন সময় আমরা শুনতে পাই? যখন হার্টটা কন্ট্রাকশন করে। তো একটা কন্ট্রাকশনে কতটুকু ব্লাড বের হচ্ছে, মিনিটে কতবার হার্টটা কন্ট্রাকশন করতেছে, সোজা হিসেব। এর দুটোকে আপনি যদি গুণ করে দেন তাহলে আপনি কার্ডিয়াক আউটপুট পেয়ে যাবেন। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? সূত্রটা দাঁড়াবে হলো কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। একদম মানে ওয়াটার লাইক ইজি আর কি, যে স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট। অর্থাৎ এক স্ট্রোকে যে পরিমাণ ব্লাড বের হয় হার্টের থেকে, সেটা হলো স্ট্রোক ভলিউম। এক স্ট্রোকে আমার কথা চিন্তা করেন, হার্টটা আপনাদের কল্পনা করতে হবে, হার্টটা কন্ট্রাকশন করলো, একটা স্ট্রোক দিল, কতটুকু ব্লাড ভেন্ট্রিকেল থেকে বের হয়ে আসলো, দিস ইজ কল্ড স্ট্রোক ভলিউম। তো এক বিটে বা এক কন্ট্রাকশনে কতটুকু বের করছে, 1 মিনিটে কতবার বের করছে, অর্থাৎ গুণন হার্ট রেট, এটি হলো কার্ডিয়াক আউটপুট। তো নর্মালি আমাদের এক স্ট্রোকে কতটুকু ব্লাড বের হয়, অর্থাৎ স্ট্রোক ভলিউম কত নর্মালি? কেউ বলতে পারবেন নর্মালি স্ট্রোক ভলিউম কত? দেখি, একটু ইন্টারেক্টিভ হওয়ার চেষ্টা করি। আমরা একটু লেট নাইটে কথা বলতেছি আর কি, ভাই ব্রাদার সবাই, ঠিক আছে। এটা এমন কোনো সিরিয়াস ব্যাপার না। আসলে আমি একটু একাই আছি আর কি, তো একটু আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা করলো। এনিবডি, স্ট্রোক ভলিউম কত? স্ট্রোক ভলিউমটা কত? এক স্ট্রোকে হার্টের থেকে যে পরিমাণ ব্লাড ইজেক্ট আউট হয় সেটা হলো স্ট্রোক ভলিউম। তো স্ট্রোক ভলিউম কত দেখি আমরা, জানি কি না? 70 কি 70 ml, রাইট অ্যান্সার 70 ml। ওকে, 70। এখন আমাদের হার্ট মিনিটে কতবার বিট করে? এভারেজ বিট করে হলো 72 বার। তো 70 গুণন 72 যদি আপনি গুণ করেন, 70 গুণন 72 গুণ করলে আসে হলো 5040 ml পার মিনিট। তো এটাকে যদি আপনি আবার লিটারে কনভার্ট করেন তাহলে হয়ে যাবে 5.04 লিটার পার মিনিট। তার মানে আমরা বুঝতে পারলাম যে গড়পড়তা আমাদের হার্ট মিনিটে 5 লিটারের মতো ব্লাড পুরা বডিতে ছড়ায় দিচ্ছে। এটাই হলো আমাদের কার্ডিয়াক আউটপুট। ওকে, এখন আমাদের জানতে হবে যে এই কার্ডিয়াক আউটপুটগুলো কোন কোন ফ্যাক্টরগুলো মেনটেন করে। তো প্রথমে যে জিনিসটা জানতে হবে যে হার্ট পাম্প করার আগে তো হার্টে ব্লাড আসতে হবে রে বাবা। হার্টে যদি ব্লাড না আসে হার্ট পাম্প করবে কি? হাওয়া তো পাম্প করতে পারবে না, তাই না? তো
তো আগে আমার হার্টে ব্লাড আসতে হবে, তো হার্টে ব্লাড আসার এই পদ্ধতিকে কি বলি আমরা? ভেনাস রিটার্ন। তার মানে ভেনাস রিটার্ন, আমি এখন কথা বলতেছি ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট। ওকে ওকে ফাইন। তো এখন ভেনাস রিটার্নের কথা বলি, যে ভেনাস রিটার্ন যত বাড়বে, অর্থাৎ হার্টে ব্লাড যত আসবে হার্ট ততটুকুই ব্লাড পাম্প করবে, সোজা হিসেব। তার মানে ভেনাস রিটার্ন যদি বাড়ে তাহলে কি হবে? ভেনাস রিটার্ন বাড়লে এন ডায়াস্টোলিক ভলিউম বাড়বে, এন ডায়াস্টোলিক ভলিউম। আচ্ছা, আমরা লেটস টক অ্যাবাউট এন ডায়াস্টোলিক ভলিউম অ্যান্ড সিস্টোলিক ভলিউম ফার্স্ট। আমরা এর মধ্যে কার্ডিয়াক আউটপুট ব্যাপারটা জেনেছি, স্ট্রোক ভলিউমের ব্যাপারটা জেনেছি, তাই না? তো এখন আমরা একটু ইন ডায়াস্টোলিক ভলিউম এবং ইন সিস্টোলিক ভলিউমটা সম্পর্কে জানি, তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুটটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো হোয়াট ইজ ইন ডায়াস্টোলিক ভলিউম? সোজা একটা হিসেব, ডায়াস্টলের শেষে, ডায়াস্টল যখন পুরোপুরি হয়ে যায়, ঠিক আছে, ডায়াস্টল পুরোপুরি হওয়ার পরে একটা হার্টের ভেন্ট্রিকেলে যে পরিমাণ ব্লাড থাকে এটা হলো এন ডায়াস্টলিক ভলিউম। অর্থাৎ ডায়াস্টলের এন্ডে আমাদের হার্টটা যখন পরিপূর্ণভাবে রিল্যাক্সড, তখন ওই হার্টে কি পরিমাণ ব্লাড আছে সেটাই হলো এন ডায়াস্টলিক ভলিউম। ওকে, সোজা। তো আমরা কি জানি এন ডায়াস্টলিক ভলিউম কতটুকু? কেউ বলতে পারবেন? আবার বলছি, হোয়াট ইজ এন ডায়াস্টলিক ভলিউম? ডায়াস্টলের শেষে, অর্থাৎ একদম, ডায়াস্টল মানে হলো রিল্যাক্সেশন অফ দ্য হার্ট। তো যখন হার্ট একদম পরিপূর্ণ রিল্যাক্সড হয়ে গেছে, এই হার্টের চেম্বারে, ভেন্ট্রিকেলের চেম্বারে কতটুকু ব্লাড কন্টেইন করতেছে, দিস ইজ কল্ড এন ডায়াস্টলিক ভলিউম। তো আপনারা কেউ কি বলতে পারেন যে এন ডায়াস্টলিক ভলিউম কতটুকু? এন ডায়াস্টলিক ভলিউম কতটুকু? ইট ইজ 120 ml, অ্যাপ্রক্স 120 ml, অ্যাপ্রক্স 120 ml। ঠিক আছে, ওকে ফাইন। তো এখন ইন ডায়াস্টলিক ভলিউম ব্যাপারটা কি? ভেনাস রিটার্ন যত বাড়বে, ভেনাস রিটার্ন যতটুকু বাড়বে, আপনার এন ডায়াস্টলিক ভলিউমও তত বাড়বে, সোজা হিসেব। ভেনাস রিটার্ন যত বাড়বে ইন ডায়াস্টলিক ভলিউম তত বাড়বে। আচ্ছা, হার্ট রেট যদি বাড়ে এন ডায়াস্টলিক ভলিউম কমবে না বাড়বে বলেন তো? একটা খুবই মজার একটা জিনিস, এটা বোঝার জিনিস। হার্ট রেট যদি বাড়ে তাহলে কি এন ডায়াস্টলিক ভলিউম বাড়বে না কমবে? হার্ট রেট যদি বাড়ে এন ডায়াস্টলিক ভলিউম বাড়বে না কমবে? হার্ট রেট যত বাড়বে, মানে মিনিটে হার্ট যতবার বিট করতেছে তার থেকে যদি বেশি বিট করে, তাহলে ফিলিং টাইম কি বাড়বে না কমবে? ফিলিং টাইম, অবভিয়াসলি ফিলিং টাইম কমবে। অর্থাৎ এক কথায় বলি, যদি 1 মিনিটে হার্ট এখন যতবার বিট করতেছে তার থেকে যদি বেশি বিট করে, তাহলে একটা বিট করার জন্য হার্ট কম সময় পেল, হার্ট একটা বিট করার জন্য কম সময় পাবে। তার মানে ডায়াস্টলের জন্য হার্টটা কম সময় পাবে, তার মানে তার ফিলিং টাইমটা কি হবে? ফিলিং টাইমটা কমে আসবে। অর্থাৎ এক কথায় বলি, হার্ট রেট যত বাড়বে ফিলিং টাইম তত কমবে, আর ফিলিং টাইম যত কমবে আমাদের ভেন্ট্রিকেলটা ভর্তি হওয়ার জন্য তত কম সময় পাবে, আর যত কম সময় পাবে তার মানে এন ডায়াস্টলিক ভলিউম তত কমবে। তার মানে হার্ট রেট বাড়লে আমাদের এন ডায়াস্টলিক ভলিউম কমে যাবে। কেন? কারণ ফিলিং প্রেশার কমে যাচ্ছে, মানে ফিলিং টাইম এখানে কমে যাচ্ছে, ভেন্ট্রিকুলার ফিলিং যে টাইম আছে সে টাইমটা কমে যাচ্ছে, তাই না? যেমন ধরেন 72 বার যদি বিট করে, তাহলে প্রত্যেকটা সাইকেলের জন্য সে 0.8 সেকেন্ড পাচ্ছে। এখন সে যদি 100 বার বিট করে, সে গড়পড়তা 0.5 সেকেন্ড পাবে। তো 0.5 সেকেন্ডের মধ্যে বেশি ভরতে পারবে একটা হার্ট, নাকি 0.8 সেকেন্ডের মধ্যে বেশি ভরতে পারবে? অবভিয়াসলি 0.8 সেকেন্ডের মধ্যে বেশি ভরতে পারবে। রুম্পা রহমান ইজ ওয়াসিং, আচ্ছা জি, যাই হোক। তো এই এখন চিন্তা করেন, তো ইনডায়াস্টলিক ভলিউম নিয়ে আমরা কথা বলতেছিলাম যে ভেনাস রিটার্ন যদি বাড়ে ইনডায়াস্টলিক ভলিউম বাড়বে, তারপরে যদি হার্ট রেট বাড়ে তাহলে ইনডায়াস্টলিক ভলিউম কমবে। তারপরে কারো যদি পেরিকার্ডিয়াল টেম্পোনেট থাকে তাহলে তার কি হবে বলেন তো? আমরা এমনি ক্যাজুয়াল কথা বলছি, তো এখানে ই হওয়ার কিছু নাই। বলেন, কারো পেরিকার্ডিয়াল টেম্পোনেট যদি থাকে তাহলে হার্টটাকে চারদিক থেকে এমনভাবে পানিগুলো কম্প্রেস করবে যে হার্ট আর প্রসারিতই হতে পারবে না। মানে পেরিকার্ডিয়াল স্পেসে এতগুলো পানি জমা হয়ে আছে, হার্টের ভেন্ট্রিকেল রিল্যাক্সই করতে দেবে না। তার মানে পেরিকার্ডিয়াল টেম্পোনেটে কি হবে? এন ডায়াস্টলিক ভলিউম কিন্তু কমবে।
তার মানে আমরা জানলাম ভেনাস রিটার্ন বাড়লে ইনডায়াস্টোলিক ভলিউম বাড়বে, তারপরে হার্ট রেট বাড়লে ফিলিং টাইম কমে আলটিমেটলি ইনডায়াস্টোলিক ভলিউম কমবে, এবং আরও জানতে পারলাম যে এনি অবস্ট্রাকটিভ ফ্যাক্টর বা কম্প্রেসিং ফ্যাক্টর লাইক পেরিকার্ডিয়াল টেম্পোনেট, সেক্ষেত্রে এন্ডায়াস্টোলিক ভলিউম কিন্তু কমবে। ওকে, এখন আমরা কথা বলবো হলো ইনসিস্টোলিক ভলিউম নিয়ে। ইনসিস্টোলিক ভলিউম মানে কি? সিস্টলির পরে অর্থাৎ স্ট্রোক, একটা জিনিস মনে রাখবেন, যেটাই সিস্টল সেটাই স্ট্রোক, মনে থাকবে যেটাই সিস্টল সেটাই স্ট্রোক। ওকে, স্ট্রোক ভলিউম, স্ট্রোক এটাই সিস্টল। তো এক স্ট্রোকে যে পরিমাণ ব্লাড বের হয় সেটা হলো স্ট্রোক ভলিউম। তো স্ট্রোক দেওয়ার পরে যে পরিমাণ ব্লাড বের হইতে পারে না, ভেন্ট্রিকেলেই রয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ সেরকম বিড়াল, সেটাকে আমরা বলি হলো ইনসিস্টোলিক ভলিউম। যেমন এখানে গড়পড়তা একটা হিসেব দেখেন, এনডায়াস্টোলিক ভলিউম হলো আমাদের 120 ml, আর স্ট্রোক ভলিউমে মাত্র 70 ml ব্লাড কিন্তু বের হয়ে যাচ্ছে। তার মানে 120-এর থেকে আপনি 70 যদি বাদ দেন তাহলে কত বাকি থাকে? 120 থেকে, মানে এনডায়াস্টোলিক ভলিউম মানে ডায়াস্টোলের শেষে আপনার হার্টে 120 ml ব্লাড ছিল, এর মধ্যে কন্ট্রাকশন করছে বা স্ট্রোক করছে, 70 ml বের হয়ে গেছে, বাকিটুকু তো আমাদের হার্টেই রয়ে গেছে। কতটুকু? 120 মাইনাস 70, 50 ml। তার মানে এইটি হলো ইনসিস্টোলিক ভলিউম, অর্থাৎ একবার সিস্টোলির পরে যে পরিমাণ ব্লাড থেকে যায় আমাদের হার্টে সেটি হলো ইনসিস্টোলিক ভলিউম। তার মানে আমরা একটা জিনিস কিন্তু জানলাম যে স্ট্রোক ভলিউম সমান কি? স্ট্রোক ভলিউম সমান হলো ইনডায়াস্টোলিক ভলিউম থেকে আমি যদি ইনসিস্টোলিক ভলিউম বাদ দেই, ইনডায়াস্টোলিক ভলিউম হলো 120 মাইনাস ইনসিস্টোলিক ভলিউম, অর্থাৎ স্ট্রোকের পরে কতটুকু ব্লাড বাকি আছে, 120 মাইনাস 50, 70। তার মানে স্ট্রোক ভলিউম সমান ইনডায়াস্টোলিক ভলিউম মাইনাস ইনসিস্টোলিক ভলিউম। তো আমরা ইনসিস্টোলিক ভলিউম নিয়ে কথা বলতেছি যে কমপ্লিট সিস্টেলের পরে হার্টের ভেতরে যে পরিমাণ ব্লাডটা থাকে সেটাই হলো ইনসিস্টোলিক ভলিউম। এখন এটা হলো 50 ml ব্লাড, তাই না? আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, হার্টের কন্ট্রাকশন যদি, ফোর্স অফ কন্ট্রাকশন যদি কমে যায়, হার্টের ধরেন একটা পেশেন্টের এমআই হয়েছে, একটা পেশেন্টের যদি এমআই হয় তাহলে তার ইনসিস্টোলিক ভলিউম বাড়বে না কমবে? দেখি কে বলতে পারে? খুবই সহজ কিন্তু, এখন দেখেন এগুলো আমাদের বেসিক এই কার্ডিওলজিগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করেন একটু, একটা লোকের এমআই, আমি একটু ড্রপ দিয়ে কিন্তু একটা কোশ্চেন করছি, একটু ফার্স্ট একটা কোশ্চেন করছি যে কি একটা পেশেন্টের এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তার ইনসিস্টোলিক ভলিউম বাড়বে না কমবে? আর ইনসিস্টোলিক ভলিউম কি? সিস্টেলের শেষে যে পরিমাণ ব্লাড থেকে যায় হার্টে, অবভিয়াসলি বাড়বে। অর্থাৎ চিন্তা করেন, একটা এমআই এর পেশেন্ট, তার হার্টের মাসেল কি স্ট্রং না উইক? তার হার্টের মাসেল উইক, সুতরাং সে জোরে কন্ট্রাকশন করতে পারবে না রে বাবা। তো যখন জোরে কন্ট্রাকশনটা করতে পারবে না, স্ট্রোকটা জোরে দিতে পারবে না, তার মানে লেস অ্যামাউন্ট অফ ব্লাড স্ট্রোকে বাইরে বের হয়ে যাবে, তার মানে ম্যাক্সিমাম ব্লাডটা কিন্তু রয়েই যাবে আমাদের হার্টের মধ্যে, তাই না? তার মানে ইনসিস্টোলিক ভলিউম সেক্ষেত্রে বাড়বে। তার মানে আমরা একটা জিনিস জানলাম যে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন যদি কমে তাহলে আমাদের ইনসিস্টোলিক ভলিউম বাড়বে। ওকে, ফাইন। তারপরে ধরেন একটা পেশেন্টের হাইপারটেনশন আছে, তাহলে তার ইনসিস্টোলিক ভলিউম বাড়বে না কমবে? এনিবডি? একটা পেশেন্টের হাইপারটেনশন, তার ইনসিস্টোলিক ভলিউম বাড়বে না কমবে? এনিবডি? হ্যাঁ, যার হাইপারটেনশন আছে, হাইপারটেনশন মানে পেরিফেরাল রেজিস্ট্যান্স, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাই না? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে চিন্তা করেন হার্টকে ওই বাইরের যে ইটা আছে, রেজিস্ট্যান্স আছে, তার এগেনস্টে কন্ট্রাকশন করতে হচ্ছে। তার মানে রেজিস্ট্যান্স যত বাড়বে তত লেস অ্যামাউন্টের ব্লাড ওই রেজিস্ট্যান্স ভেদ করে বাইরে যেতে পারবে। সুতরাং ম্যাক্সিমাম ব্লাড বাইরে যেতে না পেরে
আলটিমেটলি হার্টের চেম্বারে কিন্তু রয়ে যাবে। সুতরাং হাইপার টেনশনেও কিন্তু ইনসিস্টোলিক ভলিউম বাড়বে। তার মানে আমরা ইনডায়াস্টোলিক ভলিউম সম্পর্কে জানলাম, স্ট্রোক ভলিউম সম্পর্কে জানলাম, তারপরে ইনসিস্টোলিক ভলিউম সম্পর্কে জানলাম, কার্ডিয়াক আউটপুট নিয়ে আমরা কথা বলছি। তো এখন আর একটা জিনিস হলো, ইনডায়াস্টোলিক ভলিউম যত বেশি হবে স্ট্রোক ভলিউম তত বাড়বে। কেন জানেন? আচ্ছা, এটা নিয়ে আমি একটা ছোট কথা বলি। আপনারা ছোটবেলায় কি কাগজ দিয়ে এই যে রাবার এই যে হাতে বেঁধে তারপর এটা কাগজের গুলি দিয়ে এরকম করে পিছনে টান দিলে একদম বুলেটের মতো সামনে শুট হয়, এটা দিয়ে কখনো খেলছেন? এরকম খেলছেন কখনো? রাবারের টাকা বাঁধার রাবার কিংবা মেয়েদের চুল বাঁধা রাবার এরকম 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে তারপর আপনার কাগজ মুড়িয়ে বুলেট বানায় এরকম করে পেছনে টান দিলে ঠাস করে সামনের দিকে চলে যায়। তারপরে যার গায়ে লাগে সে খুব ব্যথা পায় এবং স্যারের কাছে নালিশ দেয়। স্যার তখন এসে আবার মারে। হয় না এরকম? আপনারা কখনো এটা খেলেন নাই? খেলেননি কখনো এটা? অবভিয়াসলি খেলছেন। তো এখানে একটা ব্যাপার দেখেন যে যত পেছনের দিকে আপনি রাবারটা টানতেছেন তত কিন্তু কাগজের বুলেটটা তত জোরে সামনের দিকে যাচ্ছে এবং তত দূরে যাচ্ছে, তাই না? তো আমাদের হার্টের মাসেলগুলো না ঠিক ওই আপনার ওই যে রাবার ব্যান্ডের বুলেটের মতোই। তো যত ইনডায়াস্টোলিক ভলিউম বাড়বে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, যত ইনডায়াস্টোলিক ভলিউম বাড়বে তত হার্টের মাসেলটা স্ট্রেসড হবে। চিন্তা করেন, বুলেটটা আপনি এরকম করে কাগজের আপনি পেছনের দিকে নিচ্ছেন, যত পেছনে নিবেন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তত জোরে সে কাগজের বুলেটটা সামনের দিকে যাবে। তো ঠিক একইভাবে যত হার্টের ভেতরে ব্লাড জমা হচ্ছে, হার্টের মাসেলগুলো তত স্ট্রেসড হচ্ছে। তার মানে তার ফোর্স অফ কন্ট্রাকশন কি হবে বলেন তো? তার মানে যত হার্টের মাসেল স্ট্রেসড হচ্ছে তত তার ফোর্স অফ কন্ট্রাকশনও বেশি হবে, ঠিক কাগজের গুলতিটার মতো, তাই না? ঠিক কাগজের গুলতিটার মতো। তার মানে ইনডায়াস্টোলিক ভলিউম যত বাড়বে আমাদের ফোর্স অফ কন্ট্রাকশন তত বাড়বে, তাই না? এটাকে আমরা কোন ল বলি বলেন তো? এটাকে আমরা কোন ল বলি? ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। ঠিক আছে, যে ইনডায়াস্টোলিক। এখন ফোর্স অফ কন্ট্রাকশন কিসের উপরে ডিপেন্ড করে আমি ছোট করে একটু বলি। এক হলো ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার, লেন্থ অফ দ্য ডায়াস্টোলিক ফেস, তারপরে হলো আপনার নিউট্রিশন অ্যান্ড অক্সিজেন সাপ্লাই অফ দ্য হার্ট, আর হলো ক্যালসিয়াম লেভেল। কারণ মাসেল কন্ট্রাকশন করতে অবভিয়াসলি ক্যালসিয়াম লাগবে আমাদের। তো এইটা মনে রাখবেন যে এই জন্য একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ইনডায়াস্টোলিক ভলিউম যত বাড়বে ফোর্স অফ কন্ট্রাকশন বা স্ট্রোক ভলিউম তত বাড়বে। কিন্তু এখন আরেকটা জিনিস চিন্তা করেন, যদি আপনি কাগজের মানে ওই যে রাবারের গুলতিটা টানতে টানতে একটা নির্দিষ্ট লেভেলের চেয়ে বেশি নিয়ে আসেন, তখন কি হবে? রাবারের গুলতিটার ইলাস্টিসিটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন দেখবেন যে আগে গোল ছিল সেটা এখন একদম ইলেকট্রিক্যাল হয়ে গেছে। তো তখন আপনি অনেক পেছনে টানলেও সে কিন্তু আগের মতো আর ফায়ার করতে পারবে না। তা আমাদের হার্টেও যদি ইনডায়াস্টোলিক ভলিউম একটা নির্দিষ্ট লেভেলের চেয়ে বেশি হয় তখন হার্টের মাসেলগুলো তাদের ওই ক্ষমতাটা, স্ট্রেসড হলে যে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে এই ক্ষমতাটা হারাতে থাকে। তার মানে তখন একটা নির্দিষ্ট লেভেলের বেশি ইনডায়াস্টোলিক ভলিউম বাড়লেও ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে না। ওই কন্ডিশনকে আমরা বলি হলো হার্ট ফেইলিওর। তো আমরা যাই হোক, কথা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে। তো আমরা ইনডায়াস্টোলিক ভলিউম সম্পর্কে জানলাম, ইনসিস্টোলিক ভলিউম সম্পর্কে জানলাম। এখন কার্ডিয়াক আউটপুট নিয়ে সামান্য একটু কথা বলে আপনাদের মুক্তি দিয়ে দিব। তো ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট হলো ভেনাস রিটার্ন। যত ভেনাস রিটার্ন বাড়বে তত ইনডায়াস্টোলিক ভলিউম বাড়বে, ভেন্ট্রিকলগুলো তত ফুলে উঠবে, তত ভেন্ট্রিকলের মাসেলগুলো স্ট্রেসড হবে, তত জোরে স্ট্রোক ভলিউম করবে, তত জোরে স্ট্রোক দিবে, তত স্ট্রোক ভলিউম বেশি হবে। আর আমরা সবাই জানি যে কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট। সুতরাং স্ট্রোক ভলিউম যেহেতু বাড়ছে, সো কার্ডিয়াক আউটপুটও এখানে বাড়বে। ওকে ফাইন। তারপরে ফোর্স অফ কন্ট্রাকশন যত বাড়বে স্ট্রোক ভলিউম তত বাড়বে, সুতরাং কার্ডিয়াক আউটপুটও ততই বাড়বে। ঠিক আছে। আর হার্ট রেট নিয়ে কথা,
একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হার্ট রেট যত বাড়বে কার্ডিয়াক আউটপুট কিন্তু তত বাড়বে, কারণ কার্ডিয়াক আউটপুট সমান হার্ট রেট গুণন স্ট্রোক ভলিউম। তো একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত হার্ট রেট যত বাড়বে কার্ডিয়াক আউটপুট বাড়বে। কিন্তু যদি হার্ট রেট বেশি বেড়ে যায়, হার্ট রেট যদি বেশি বেড়ে যায়, যে এত বেশি বেড়ে গেছে যে ফিলিং টাইমই কমে গেছে, হার্ট রেট এত বেশি বেড়ে গেছে যে ফিল হওয়ার টাইমই পাচ্ছে না ভেন্ট্রিকেল, সেই ক্ষেত্রে কিন্তু আবার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তারপরে আচ্ছা বলেন তো, শুয়ে থাকলে কার্ডিয়াক আউটপুট বেশি হবে নাকি দাঁড়ায় থাকলে কার্ডিয়াক আউটপুট বেশি হবে? শুয়ে থাকলে, কেউ একজন যদি শুয়ে থাকে তার কার্ডিয়াক আউটপুট বেশি হবে, নাকি একজন ধরেন দাঁড়িয়ে আছে তার কার্ডিয়াক আউটপুট বেশি হবে? বলেন তো কেউ, এনিবডি? আমরা শেষ, আমরা আর বেশি কথা বলবো না, সমস্যা নেই। আপনারা কি বেনিফিটেড হচ্ছেন? মনে হচ্ছে নতুন কিছু শিখতে পারতেছেন, নতুন কিছু শেখা যাচ্ছে? দাঁড়ালে বেশি হবে, নওরিন সুলতানা আপু বলেছেন দাঁড়ালে বেশি হবে। দাঁড়ালে কি কার্ডিয়াক আউটপুট বেশি হবে? শুয়ে থাকলে কার্ডিয়াক আউটপুট বেশি হবে। এটার মেকানিজম কি আমি বলি, শোনেন। আমি যখন দাঁড়িয়ে আছি তখন আমার ভেনাস রিটার্ন বাড়বে না কমবে? আমি দাঁড়িয়ে থাকলে আমার ভেনাস রিটার্ন বাড়বে না কমবে? এইটা আগে আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, যে আমি যে দাঁড়িয়ে থাকলে আমার ভেনাস রিটার্নটা বাড়বে না কমবে? দাঁড়িয়ে থাকলে আমার পায়ের দিক থেকে ব্লাডগুলোকে একটা বেশ গ্র্যাভিটি ক্রস করে আমার হার্টে আসতে হবে, তাই না? আমি দাঁড়িয়ে আছি, আমার পায়ের দিকের ব্লাডগুলো সে উঠে আসতেছে আমার হার্ট পর্যন্ত। আপনি 6 ফিট লম্বা হলে 5 ফিট উপরে উঠে আসতেছে সে নিচ থেকে। তার মানে বোঝাই যাচ্ছে যে দাঁড়িয়ে থাকলে তার ভেনাস রিটার্নটা কি হবে? দাঁড়িয়ে থাকলে ভেনাস রিটার্নটা কমবে। তো দাঁড়িয়ে থাকলে যদি ভেনাস রিটার্ন কমে, তাহলে আমরা বাকিটুকু জানি যে ভেনাস রিটার্ন যেহেতু কমবে কার্ডিয়াক আউটপুটও কমবে। সুতরাং দাঁড়িয়ে থাকলে আমাদের কার্ডিয়াক আউটপুটটা কমবে, ভেনাস রিটার্ন কমে যাচ্ছে এই জন্য। আর আপনি যদি শুয়ে থাকেন, আপনার পা এবং হার্ট একই গ্র্যাভিটি লেভেলে, সুতরাং সেক্ষেত্রে মানে পায়ের থেকে ব্লাড হার্টে আসতে গ্র্যাভিটি ফোর্সটাকে কমব্যাট করতে হচ্ছে না। তার মানে খুব সহজেই পা থেকে হার্টে ব্লাডগুলো চলে আসতে পারবে, কারণ এখানে কোনো গ্র্যাভিটির ব্যাপার নেই, আপনারা ঠিক সেম প্লেনে আছেন। সুতরাং শুয়ে থাকলে ভেনাস রিটার্ন বাড়বে। আর ভেনাস রিটার্ন বাড়লে আমরা সবাই ইতিমধ্যে জেনে ফেলেছি যে ভেনাস রিটার্ন যদি বাড়ে তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। এই জন্য যখন আমাদের হার্টটা দুর্বল হয়ে পড়ে তখন আমরা পেশেন্টকে কি শুয়ে থাকতে বলি? হার্ট ফেলিওরের পেশেন্টকে আমরা কি বলি? শুয়ে থাকতে বলি না বলি যে একটু ঠেস দিয়ে থাকবেন? আমরা বলি প্রপড আপ পজিশনে থাকবেন। তাহলে কি হয়? অ্যাটলিস্ট একটা গ্র্যাভিটি থাকে, আমার নিচের সারফেস থেকে অ্যাটলিস্ট একটা গ্র্যাভিটি থাকে হার্টের। এই জন্যে একটু কার্ডিয়াক আউট মানে আপনার ভেনাস রিটার্নটা তুলনামূলক কম হয়, এবং যার কারণে কার্ডিয়াক আউটপুটটাও, ভেনাস রিটার্ন যত কম হয় তো তখন হার্টের কনজেশনটা কম হয়, হার্ট এমনিতে দুর্বল। তো এই জন্য ভেনাস রিটার্ন কম হলে সে সময় কম ব্লাডটা সে ভালো মতো পাম্প করতে পারে হার্ট, কারণ হার্ট দুর্বল। তো এই জন্য আমরা ওই সময় বলি যে আপনি শুয়ে থাকলে ভেনাস রিটার্ন বেশি হবে, তখন হার্টে এমনিতেই কনজেশন, সে পাম্প করতে পারতেছে না, আরও ব্লাড যে যদি সেখানে ভরে যায় তাহলে সেটা আরও খারাপ হবে হার্ট ফেলিওরটা। তখন আপনার লাঙে গিয়ে পানি জমা হতে থাকবে, যেটাকে আমরা বলি হলো পালমোনারি ইডেমা। এই জন্য সবসময় আমরা বলি যে আপনি প্রপড আপ কন্ডিশনে থাকবেন। তো দ্যাটস অল। বেশি দীর্ঘায়িত করলে কোনো কিছু এটা বোরিং হয়। তো আপনারা কি এনজয় করেছেন লেকচার? ফ্রুটফুল ছিল কি না? নতুন কিছু শিখতে পেরেছেন কিনা? দেখেন, আমি একটা কথা বলি, আমরা কেউই কিছু সম্পূর্ণ জানি না।
আমরা মেডিকেল সায়েন্স, আমরা সবাই স্টুডেন্ট। মানে আমি পার্সোনালি মনে করি আমি কিছুই জানি না। ঠিক আছে, তো এখানে একটা জুনিয়রের কাছ থেকেও শিখতে হতে পারে, একদম ফার্স্ট ইয়ারের একটা ছেলের থেকেও শিখতে হতে পারে। আমি পার্সোনালি কিছুই জানি না, ঠিক আছে, এটা বিনয় মনে হতে পারে, কিন্তু আমি যখন চিন্তা করি আসলেই তো কিছুই জানি না। তো এখানে বাহাদুরি দেখালে, সুপিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগলে সে কখনো বড় হতে পারবে না। তো সবাই ভালো থাকবেন এবং সময়টা প্রোডাক্টিভ ওয়েতে কাটাবেন। সামনে প্রপ, সামনে বিসিএস, চেষ্টা করবেন যেন প্রোডাক্টিভ ওয়েতে অনলাইন সময়টা আপনারা কাটাতে পারেন। ঠিক আছে, প্লিজ এখন গ্রুপের কোনো অ্যাক্টিভিটি, যে কোনো গ্রুপেরই হোক, এটা মিনিমাইজ করবেন, আগে নিজের জীবন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, গুড নাইট, আল্লাহ হাফেজ, মে গড ব্লেস ইউ।